সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলোরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় 11 শিশুর মৃত্যু। 15 মার্চের পর থেকে মোট মৃত্যু 128 জন। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে পাঠানো হলো কারাগারে, রিমান্ড আবেদন খারিজ। ওয়াসিম সহ 6 হত্যার অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল, আসামিদের বিরুদ্ধে পরোয়ানা। দেশে গত 24 ঘন্টায় হাম আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও 11 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হাম সন্দেহে 1236 জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন 224 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে সারা দেশে তৃতীয় দিনের মতো হামের টিকাদান কার্যক্রম চলছে। এই হামের টিকার জন্য সর্বোচ্চ ভালো ডাক্তার চাই। আরো টিকা পাওয়ার সময় 2 বছর আগেও চলে গেছে, কিন্তু তারা সেই টিকা নিতে আসছে। সকালের পর থেকে আস্তে আস্তে ব্যাপকভাবে ভিড় বাড়ছে এবং লোকের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এ বিষয়ে আরো খবর জানবো। রাজশাহী থেকে এই মুহূর্তে আমার সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ইউসুফ আদনান। রাজশাহীতে গত 24 ঘন্টায় নতুন করে হাম আক্রান্ত কতজন রোগী ভর্তি হলেন, তাদের বিষয়ে চিকিৎসক কি বলছেন, এবং যারা আগে ভর্তি হয়েছিলেন তাদের মধ্য থেকে কতজন সুস্থ হয়ে উঠছেন? হ্যাঁ দোলা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ ও আক্রান্ত নিয়ে রোগী ভর্তির সংখ্যা দিন দিন বাড়ছে। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে একজন রোগী মৃত্যুবরণ করেছেন। আজ দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও ইএমও ইনচার্জ ডাক্তার শঙ্করকে বিশ্বাস এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি জানিয়েছেন যে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশু মৃত্যুবরণ করেছেন এবং গত 24 ঘন্টায় নতুন করে মোট 18 জন শিশু ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট 32 জন রোগী। এছাড়াও এখন পর্যন্ত এই হাসপাতালে মোট ভর্তি রয়েছে 123 জন শিশু এবং এই চলতি বছরে মোট ভর্তি হয়েছেন 429 জন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় 43 জনের মৃত্যু হয়েছে। এই উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় এই হাসপাতাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালে রাজশাহী বিভাগের ছাড়াও খুলনা বিভাগের, কুষ্টিয়া ও মেহেরপুর জেলার এবং ঢাকা বিভাগের রাজবাড়ী ও ফরিদপুর জেলার রোগীরাও এখানে চিকিৎসা নিচ্ছেন। একটি বিষয় দোলা যদি জানিয়ে রাখি যে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার ভিতর যে সকল হাসপাতাল ও ক্লিনিক রয়েছেন সেগুলোর দায়িত্বে রয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের যে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা FM আঞ্জুমারা। তিনি জানিয়েছেন যে তার যে সিটি কর্পোরেশন মধ্যে যে সকল ক্লিনিক এবং হাসপাতাল রয়েছে সেগুলোতে গত 24 ঘন্টায় একজনও মৃত্যুবরণ করেনি। আর রাজশাহী সিভিল সার্জনের সাথেও আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে রাজশাহী জেলার যে 9টি উপজেলা রয়েছে, 9টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কমিউনিটি ক্লিনিকগুলো রয়েছে সেগুলোতেও গত 24 ঘন্টায় একজনেরও মৃত্যু হয়নি। তবে এখন পর্যন্ত রাজশাহী জেলার 9টি উপজেলায় মোট 92 জন উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে 18 জন আসলে শনাক্ত হয়েছেন। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। দোলা। আদনান, ধন্যবাদ আপনাকে। নতুন অনেক তথ্য জানা গেল আপনার মাধ্যমে। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আদনান। পরের প্রসঙ্গে যাচ্ছি। জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকার লালবাগ থানা এলাকার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারের পর আদালতে হাজির করে 2 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার CMM আদালতের বিচারক রিমান্ড আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। শিরিন শারমিনকে ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে নেওয়া হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। তার নামে ঢাকায় 6টি মামলা রয়েছে বলে জানায় ডিএমপি। জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় সাবেক এই স্পিকার সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে 2013 সালের 30 এপ্রিল শিরিন শারমিন স্পিকার নির্বাচিত হন। এরপর থেকে তিনি টানা দায়িত্বে ছিলেন। পদত্যাগ করেন 2024 সালের 2 সেপ্টেম্বর।
শিরিন শারমিন চৌধুরী রংপুর ৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আমি এবং আমার যত সহ আইনজীবী যারা ছিলেন সবার সাবমিশন শুনে ওয়াজ প্লেস টু আমাদের যে রিমান্ড ক্যান্সেলের যে আবেদনটি ক্যান্সেল করার সেটা উনি মঞ্জুর করেছেন, ওনাকে ডিভিশন দিয়েছেন, কিন্তু বেইলের যে আবেদন ছিল সেটি নামঞ্জুর করেছেন। তার যে জামিন চাওয়া হয়েছিল তার আইনজীবীরা সেখানে বক্তব্য রাখেন, তাদের জামিন দরখাস্ত তারা শুনানি করেন এবং তাদের জামিন দরখাস্ত নামঞ্জুর করেন এবং রিমান্ড দরখাস্তটাও সরকার পক্ষে যে রিমান্ড দরখাস্ত সেটাও নামঞ্জুর করা হয় এবং তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদল নেতা ওয়াসিম সহ ৬ জনকে হত্যার মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল ২। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে রংপুরের আবু সাইদ হত্যা মামলার রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছে প্রসিকিউশন। ২৪-এর গণ অভ্যুত্থানে সারা দেশের মতো চট্টগ্রামও ছিল উত্তাল। আন্দোলনে নিহত হন ছাত্রদল নেতা ওয়াসিম সহ বেশ কয়েকজন। ওই সময়ের ৬ জনকে হত্যার মামলায় গত ৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। মঙ্গলবার এ অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। অভিযুক্তদের মধ্যে সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী ও AJM নাসির উদ্দিন সহ ২২ জনের নাম রয়েছে। আসামিদের মধ্যে ফজলে করিম সহ ৪ জন গ্রেপ্তার রয়েছেন। বাকি ১৮ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। সেই ঘটনায় সারা বাংলাদেশে একটা আলোচিত ঘটনা ছিল এবং আমাদের সেখানে দীর্ঘ তদন্ত শেষে আমরা তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পেয়েছি। তাদের বিরুদ্ধে পুলিশ ইনভেস্টিগেশনের পরে রিপোর্ট সাবমিট করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা ট্রাইব্যুনাল 2-তে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে এই ২২ জন আসামির বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন। এদিকে বহুল আলোচিত জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৯ এপ্রিল। রায়কে ঘিরে ট্রাইব্যুনালের সকল প্রস্তুতি শেষ হয়েছে। তার এই হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘের রিপোর্টে উঠে এসছে। আমাদের তদন্তে সন্দেহাতীতভাবে তার অকাট্য প্রমাণ আমরা পেয়েছি। আমরা যাদেরকে বিচারের সম্মুখীন আমরা করেছি, আমরা বিশ্বাস করি যে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে ইনশাল্লাহ। প্রত্যাশিত রায় ইনশাল্লাহ আমরা পাবো বলে আমরা আশা করছি। শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ মোট আসামি ৩০ জন। এদের মধ্যে সাবেক উপাচার্য সহ ২৪ জন পলাতক। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আজও জ্বালানি তেলের সংকটে ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা। এছাড়া বিভিন্ন জায়গা থেকে অবৈধ জ্বালানি তেল জব্দ করছে প্রশাসন। গতরাতে ভোলার চর ফ্যাশন উপজেলার শশী ভূষণের উত্তর চরাইচা বাজারের এক ডিজেল ব্যবসায়ীর বাড়ি থেকে ১,০০০ লিটার ডিজেল জব্দ করে উপজেলা প্রশাসন। এই ঘটনায় ওই ব্যবসায়ীকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে ভোলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৫,২২৮ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড, জেলা ও উপজেলা প্রশাসন। নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের হাটখোলা বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা প্রায় ৪,৩০০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বৈশ্বিক বাণিজ্যে খরচ বেড়ে যাওয়ায় দেশের রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা কমবে। সেই সাথে প্রবাসীদের পাঠানো আয় বা রেমিটেন্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ হুমকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আর রপ্তানি অর্ডার হারানোর শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। এই অবস্থায় পরিস্থিতি মোকাবেলায় সুষ্ঠু বাজেট ব্যবস্থাপনা করার পরামর্শ বিশ্লেষকদের। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে ৮৬৭ কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। এর মধ্যে শুধু উপসাগরীয় ৬ দেশ থেকে এসেছে ৪৮০ কোটি মার্কিন ডলার। সৌদি আরব থেকে ১৩১ কোটি এবং সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ১১৮ কোটি ডলার। এছাড়া ওমান থেকে ৫১ কোটি, কুয়েত থেকে ৪৪ কোটি, কাতার থেকে ৪২ কোটি ও বাহরাইন থেকে ২৩ কোটি ডলারের প্রবাসী আয় আসে।
আপাতত রেমিটেন্সের চাকা সচল থাকলেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে রেমিটেন্সের ওপর চাপ আসতে পারে, যার প্রভাব পড়বে রিজার্ভের ওপর। এই কনফ্লিক্ট যদি প্রলংড হয় তখন আমাদের এই নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে, অর্থাৎ ওখানে যদি জব কার্টেল হয় তাহলে তারা ফিরে আসবে। এই জন্য আমি দেখেছি সরকারের পক্ষ থেকে যে কাজগুলো করা হচ্ছে এটা কিন্তু ডাইভার্সিফাই করা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে রপ্তানির অর্ডার হারানোর আশঙ্কায় রয়েছেন শিল্প মালিকেরা। ইউরোস্টেটের রিপোর্ট অনুযায়ী আমাদের কিন্তু ইউরোপের রপ্তানি কমেছে 25.5%, এবং গত বছরের জানুয়ারির তুলনায় এই বছরের জানুয়ারিতে। আর মার্কিন ইরান যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে এটা আরও অনেক রকমের বড় ধরনের সংকটে পতিত হবে টোটাল রপ্তানি খাত। জ্বালানি সংকটে উৎপাদন ছাড়াও অন্যান্য ব্যয় বেড়ে যাওয়ায় রপ্তানিতে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন সিপিডির গবেষক। যেই জ্বালানি সংকট এবং দ্রব্যমূল্যের চাপটা, এইটাও নতুন করে আমার যেই প্রতিযোগিতা সক্ষমতা আছে এটাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। অন্যান্য দেশের যতখানি নীতির জায়গা রয়েছে, স্পেস রয়েছে, সেইটা আমার নাই। সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্য বাজেট ব্যবস্থাপনা। সামনের বাজেটটাকে আমি মনে করি যে অর্থনৈতিকভাবে অনেক বেশি রিয়েলিস্টিকভাবে এটাকে তৈরি করা উচিত। এই অবস্থায় অর্থনীতির চাকা সচল রাখতে নীতি সহায়তা বাড়ানোর উপর জোর দিচ্ছেন বিশ্লেষকেরা। কেন্দ্রীয় ব্যাংক বলছে আপাতত প্রবাসীদের পাঠানো আয়ে তেমন কোনো নেতিবাচক প্রভাব দেখা যায়নি। তবে মধ্যপ্রাচ্যের অস্থিরতা চলমান থাকলে ফরেন রেমিটেন্স বা প্রবাসীদের পাঠানো আয়ে দীর্ঘমেয়াদে প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের বাইরের শ্রম বাজারগুলো খুঁজে দেখার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার কেউ স্টিল চট্টগ্রাম সংবাদ। দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে 26,000 মেট্রিক টন পরিশোধিত অক্টেন নিয়ে এমটি সেন্ট্রাল স্টার নামের একটি জাহাজ 8 এপ্রিল রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে। এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা। তিনি জানান, একই দিনে প্রায় 25,000 মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে এমটি ইস্টার্ন কুইন্স নামের আরেকটি জাহাজও পৌঁছানোর কথা রয়েছে। নির্ধারিত সময়ে জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করবে এবং পরবর্তী সময়ে খালাস কার্যক্রম শুরু হবে। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি তেল সরবরাহ বজায় রাখতে ধারাবাহিকভাবে জাহাজ আসছে। যুদ্ধ শুরুর পর থেকে গত 31 মার্চ পর্যন্ত মোট 38টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে। এছাড়া চলতি মাসের প্রথম সপ্তাহে আরও 6টি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে ফিরেছে। বিমা শিল্পে শীর্ষস্থান অধিকারী ও দেশের অর্থনীতিতে অবদান রাখা প্রতিষ্ঠান প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কক্সবাজারের অভিজাত আবাসিক হোটেলের কনফারেন্স হলে সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী এই অনুষ্ঠান হয়। এতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা বিমা কর্মীদের ভিড়ে মুখরিত ছিল হোটেল মোটেল এলাকা। প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালালুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান ও শিল্প প্রতিষ্ঠান কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক চন্দ্রশেখর দাস, এফসিএ জাহাঙ্গীর হোসেন, ফারুক মাহমুদ সহ সকল প্রকল্প প্রধানগণ। আগামী 10 থেকে 12 এপ্রিল মরিশাসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে যাওয়ার পথে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে তার সৌজন্য বৈঠকে অংশগ্রহণ করার কথা রয়েছে। এসব বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হবে। দেশে জ্বালানি সরবরাহে কিছুটা সমস্যা আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। তবে বৈশ্বিক পরিস্থিতিতে এটা অস্বাভাবিক নয়।
কৃষি উন্নয়ন কর্পোরেশন 458 কিলোমিটারের মধ্যে, কিলোমিটারের মধ্যে 156 কিলোমিটার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন। এটা বৈশ্বিক পরিস্থিতিতে আমার মনে হয় এটা খুব আনইউজুয়াল না, কিন্তু এই যে পেট্রোল নেই, অকটেন নেই, একেবারে খারাপ অবস্থা, পরিস্থিতিটা ওই রকম না। অবৈধ মজুদ যেটা হচ্ছে সেটা কারো ইভিল ইন্টেনশন আছে, সেটা হচ্ছে যে তারা কেউ পাচার বা বেশি মূল্যে বিক্রি করতে চান, সেটা আছে। পাচারের একটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এরকম হতে পারে যে সীমান্তবর্তী এলাকাগুলোতে দেখা গেছে এই যে বাড়িতে যে বা বিভিন্ন জায়গায় মজুদ করে রাখা হয়েছে, সীমান্তবর্তী এলাকাগুলোতে বেশি। নরসিংদীতে মাদ্রাসা শিক্ষকের হাতে নির্যাতনের শিকার 7 বছরের শিশু মুজাহিদ এখনও হাসপাতালে। চিকিৎসক জানিয়েছেন তার মানসিক স্বাস্থ্যের অবনতি হয়েছে। নির্মম এই ঘটনায় দ্রুত বিচারের দাবি জানিয়েছেন শিশুর অভিভাবক ও স্থানীয়রা। নরসিংদী শহরের ভেলানগরে অবস্থিত মাদ্রাসাতুল আবরার আরাবিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী মুজাহিদ গত 3 মার্চ গোসল না করার অপরাধে শিক্ষক নাজমুস সাকিবের হাতে নির্যাতনের শিকার হতে হয় তাকে। এক পর্যায়ে মুজাহিদ অসুস্থ হয়ে পড়লে তার বাবা মাদ্রাসায় গিয়ে সন্তানের পুরো শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান। এরপর ছেলেকে নরসিংদী জেলা 100 শয্যা হাসপাতালে ভর্তি করেন তিনি। আমার কাপড় ময়লা ছিল, আমি গোসল করতে পারি নাই। তারপর হুজুরে আমার একবারই দিয়া অক্সিজেন বানাই লইছে। আমরা কইছে আমার যে হুজুরে মারছে কেউ না কইতাম। এই অমানবিক আচরণটা মানে কিভাবে ভুলে করে ফেলছি, তার হাতে বাড়ি দিছি আর হাতের বাড়িগুলোই পিঠে যায় লাগছে। গোসল না করার মতো সামান্য কারণে মাত্র 7 বছরের শিশুকে এমন অমানবিক অত্যাচার কোনোভাবেই মেনে নিতে পারছে না মুজাহিদের পরিবার ও এলাকাবাসী। এমন ভাবে মারছে যে ওর সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে, সারা রাত তো বমি করতে করতে শেষ। রোজার মধ্যেও নাকি মারছে, কিন্তু আমার ছেলে ভয়ে বলে নাই। আমরা মাদ্রাসায় দেই একটা বাচ্চাকে পড়াশোনা করার জন্য, তাই সে যদি এরকম অত্যাচার করে তাহলে কোনো মানুষ মাদ্রাসায় পড়াশোনা করাইতে পারবে? সাহস পাবে? তারা যদি বাচ্চা পোলামানের সাথে এরকম আচরণ করে তাহলে মানুষ কিভাবে বাচ্চা পোলামানে মাদ্রাসায় কার ভরসায় দিব? এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার মুখে ওই শিক্ষককে মুচলেকা দিয়ে মাদ্রাসা থেকে বহিষ্কারের নির্দেশ দেন প্রধান শিক্ষক। এদিকে ওই শিক্ষককে আটক করেছে পুলিশ। শিক্ষক ওই বাচ্চাকে চিকিৎসা বাবদ কিছু অর্থ প্রদান করে। তৃতীয়ত সিদ্ধান্ত হয়েছে এই প্রতিষ্ঠানে মুচলেকা দিয়ে এই শিক্ষক অনতি বিলম্বে এই প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা। এ ব্যাপারে শিক্ষককে আটক করা হয়েছে উক্ত মাদ্রাসায়। আমরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে আমাদের হেফাজতে নিয়ে আসি, তার ব্যাপারে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করে আমরা বিজ্ঞ আদালতে তাকে প্রেরণ করব। চিকিৎসক জানিয়েছেন মুজাহিদ এখন শারীরিকভাবে কিছুটা সুস্থ, তবে মানসিকভাবে সেরে উঠতে অনেকটা সময় লাগবে তার। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। মহাসড়কে অবৈধ 3 হুইলারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে সাভারে হামলার শিকার হয়েছেন হাইওয়ে পুলিশের সদস্যরা। এ সময় অন্তত 5 জন আহত হয়েছেন। দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার হাইওয়ে থানার সামনে এই ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ও সড়ক দুর্ঘটনা কমাতে অবৈধ 3 হুইলারের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নবীনগর এলাকায় অভিযান পরিচালনার সময় অটোরিকশা চালকরা সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ শুরু করে। পরে হাইওয়ে থানায় হামলার চেষ্টা চালায় বিক্ষোভকারীরা। এতে 4 পুলিশ সদস্য ও 1 পথচারী আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর নদী। এই প্রতিপাদ্য সামনে রেখে ভোলা ও পটুয়াখালীতে আজ থেকে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2026। সোমবার বেলা 11টায় ভোলা সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে 3 দিন ব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম রহমান বলেন, জাটকা সংরক্ষণে সকলকে সচেতন হতে হবে এবং আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ইলিশের উৎপাদন বৃদ্ধি, জাটকা নিধন রোধ ও ইলিশের টেকসই সংরক্ষণ নিশ্চিতে পটুয়াখালীতেও জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। এক রাতে ইরানকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এছাড়া মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র সেতু সম্পূর্ণ ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এমন হুমকির কড়া জবাব দিয়েছে ইরান। ট্রাম্পের হুমকিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অভিযান ব্যাহত হবে না বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ট্রাম্পের দেওয়া নির্ধারিত সময়সীমা ঘনিয়ে আসলেও নিজেদের সিদ্ধান্তে ইরান এখনও অনড়। এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের তৈরি একটি ক্ষেপণাস্ত্র মধ্যে তেহরানে ইহুদিদের একটি উপাসনালয়ে আঘাত হেনেছে। জবাবে ইসরায়েলের বন্দর নগরী হাইফায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। এছাড়া ইরাকের উত্তরাঞ্চলীয় ইরবিল প্রদেশে ইরানের ড্রোন হামলায় এক দম্পতি নিহত হয়েছেন এবং কুয়েতের আলী আল সালিম বিমান ঘাঁটিতে রাতভর ইরানের ড্রোন হামলায় অন্তত 15 জন আমেরিকান আহত হয়েছেন। সৌদি আরবের জুবাইলের একটি খেলার খবর। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বিকেলে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। বিসিবির সহ সভাপতি ফারুক আহমেদ বোর্ডের নির্বাচনে বিশেষ সুবিধা পেয়েছে বলে জানায় জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত কমিটি। বর্তমান সভাপতি 10 জন কাউন্সিলর মনোনয়ন করে অবৈধভাবে কাজ করে যাচ্ছে, এমনটাই তদন্ত কমিটির রিপোর্টে জমা দেওয়া হয়। 2025 বিসিবি নির্বাচন অসম্পূর্ণ। বিসিবি কমিটি গঠনে উল্লেখযোগ্য দুর্বলতা থাকায় জাতীয় ক্রীড়া পরিষদ আইসিসির কাছে মেইল বার্তায় এই কমিটি ভেঙে দেওয়ার জন্য আপিল করেছে। পাশাপাশি আগামী 3 মাসের জন্য 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠনের জন্য আইসিসির কাছে আবেদন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এনএসসির প্রস্তাবিত 11 সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি পদে আছেন তামিম ইকবাল। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় 11 শিশুর মৃত্যু। 15 মার্চের পর থেকে মোট মৃত্যু 128 জন। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে পাঠানো হলো কারাগারে, রিমান্ড আবেদন খারিজ। ওয়াসিম সহ 6 হত্যার অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল, আসামিদের বিরুদ্ধে পরোয়ানা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6টা 40 এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।